সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আবারও আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের আমার আজকের নির্ধারিত টপিক নিয়ে আলোচনা করব খুব তাড়াতাড়ি। তবে জানো যে আমরা গতদিন পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আর আলোচনায় আমি মাহমুদুল হাসান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমরা তরলের অভ্যন্তরে ইস গভীরতায় চাপের সমীকরণ সহ প্লাবতা এবং এর রিলেটেড কিছু সৃজনশীল সহ গাণিতিক সমস্যার সমাধান করেছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো এই টপিকস নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের এই টপিক্সের কিছু ব্যবহারিক প্রয়োগ, কিছু অ্যাপ্লিকেশান রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তো তার আগে চলো দেখা যাক আজকে আমরা কি করতে পারি। এটা যদি একটা বাক্সের কথা চিন্তা করি, যেখানে যদি আঘাত করি আমরা, তাহলে সেখান থেকে কী হতে থাকবে? পানি পড়তে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা? ঠিক দেখো, এইভাবে ক্রমাগত আমরা যদি কোথাও ফুটা করে দিই এবং যদি পানি থাকে, তাহলে সেখানে পানি পড়তে থাকবে। আসলে ঘটনাটা কি? ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা যদি একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে চাপটুকু যদি পুরোপুরি তরল পদার্থে সঞ্চালিত না হয়, তাহলে তরলের এক অংশে চাপ বেশি এবং অন্য অংশে চাপ কম থাকবে। কাজেই আমরা এই যে তরল পদার্থের যে চাপ, এই চাপের যে বিস্তারিত বিষয়গুলি, এই বিষয়গুলিকে প্যাসকেল একটা সূত্র হিসাবে দিয়েছেন। সেটি এই প্যাসকেলের নাম অনুসারে বলা হয়েছে প্যাসকেলের সূত্র। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাব। তো সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্যাসকেলের সূত্র। আমি জানি তোমাদের একটি, যদিও আমার ভিডিওটি মূলত দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা, তবে তোমরা নবম শ্রেণীতে পঞ্চম অধ্যায়ে এই পাঠটি ভালো করে শেষ করেছি। তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আবার পাঠটি একবার রিভিউ করছি। তো তোমরা মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই ডিসক্রিপশান বক্সে, ভিডিওর যে ডিসক্রিপশান বক্স রয়েছে বা যে কমেন্ট রয়েছে, সেখানে তোমরা অবশ্যই তোমাদের যে মতামত, সুচিন্তিত চিন্তাভাবনা, ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা পাঠাবে। ইনশাআল্লাহ আমি যথাসময়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমরা প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করি। তার আগে তোমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে, প্যাসকেলের সূত্র ব্যাখ্যা করতে পারবে, প্যাসকেলের সূত্র কী সেটা ব্যাখ্যা করতে পারবে, প্যাসকেলের সূত্রের ব্যবহারিক ক্রিয়া প্রদর্শন করতে পারবে, বল বৃদ্ধিকরণ নীতি ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে এখন প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। প্যাসকেলের সূত্রের যে ব্যবহারিক ক্রিয়া তোমরা প্রদর্শন করবে বা প্যাসকেলের সূত্রের যে ব্যবহারিক দিকগুলো রয়েছে সেগুলো তোমরা আলোচনা করতে পারবে, বা আমি সেই সম্পর্কিত কিছু ঘটনা তোমাদের আজকে তুলে ধরব। তো আমরা শুরুতেই চলে আসি প্যাসকেলের সূত্র। আমরা যদি বিষয়টাকে এইভাবে অবলম্বন করতে চাই, আমরা প্যাসকেলের সূত্রটাকে, প্যাসকেল যে সূত্র দিয়েছে সেই সূত্রটি হলো যে একটা বদ্ধ বা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ বিন্দুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা গোলক আমরা বলবো। এই গোলকের অভ্যন্তরে কিছু পানি রয়েছে এবং এর 4টি পিস্টন রয়েছে। আমরা যদি এর যে কোনো একদিক থেকে চাপ প্রয়োগ করি, অর্থাৎ দেখো আমরা যদি উপর থেকে চাপ প্রয়োগ করি, তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে, দেখো এই যে উপরের পিস্টনটা চেপে গেছে এবং এর সাইডের যে পিস্টনগুলো রয়েছে এগুলো এক্সপানশন হয়েছে। আবার এইটাকে যখন আমরা ক্লোজ করছি তখন এটা কী হয়ে যাচ্ছে? এক্সপানশন হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো একদিকে চাপ প্রয়োগের ফলে সেই চাপ কী হচ্ছে? পাত্রের সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এই বিষয়টাই তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা যখন একটা পিস্টনকে প্রসারণ করছি, আমরা যখন সংকোচন করছি, তখন দেখো বাকি যে 3টা পিস্টন, অর্থাৎ তরল পদার্থের যে আবদ্ধ পাত্র, তার চারদিকের চাপ কিন্তু কী হচ্ছে? সমানভাবে সঞ্চালিত হচ্ছে। এইটাই সূত্র। আমরা এই সূত্র নিয়ে আলোচনা করবো আজকে। এই সূত্রের বিস্তারিত কিছু ব্যবহারিক প্রয়োগও রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি।
তো শিক্ষার্থীরা দেখো, পানির যে প্রসারণ চারিদিকে ঘটেছে এখানে সেটা দেখানো হয়েছে। এরপরে চলে আসো, আমরা বল বৃদ্ধিকরণ নীতি নিয়ে আলোচনা করতে চাই। তো এই যে বল বৃদ্ধিকরণ নীতিতে দেখতে পাচ্ছ যে এখানে দুটো সিলিন্ডার সংযুক্ত করা হয়েছে। দুটো সিলিন্ডারের মধ্যে প্রথম যে সিলিন্ডার রয়েছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্রথম সিলিন্ডার হচ্ছে C1, প্রথম সিলিন্ডার C1। এই সিলিন্ডার এবং এই যে পাশে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ অর্থাৎ বড় যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের নাম আমরা দিলাম সিলিন্ডার 2 বা সেকেন্ড সিলিন্ডার। এটা হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার বা সিলিন্ডার 2। তো এই সিলিন্ডারের অর্থাৎ ছোটো সিলিন্ডারের একটা প্রস্থচ্ছেদ রয়েছে, এই প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল পাবো। এই যে বড় সিলিন্ডার রয়েছে, বড় সিলিন্ডারের একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। ছোটো সিলিন্ডারে একটা পিস্টন লাগানো রয়েছে, সেই পিস্টনের উপর একটা প্রযুক্ত বল পাবো। বড় সিলিন্ডারে একটা পিস্টন রয়েছে, বড় সিলিন্ডারের পিস্টনের উপরে একটা প্রযুক্ত বল পাবো। আমরা সেখান থেকে বল বৃদ্ধিকরণ নীতির হিসাব করব। আমি এই পিস্টনকে প্রথম পিস্টন বললাম বা ছোট সিলিন্ডারের প্রথম পিস্টন, এবং এই পিস্টনকে আমরা দ্বিতীয় পিস্টন বিবেচনা করলাম বা বললাম। তোমরা যে কোনোটাকে 1 বা 2 ধরতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আমরা এরপরের যে কন্ডিশন সেটাতে চলে আসি। আমরা ধরে নিলাম যে এই যে পিস্টনের যে প্রস্থচ্ছেদ বা পিস্টনের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে আমরা ধরে নিলাম A1। অর্থাৎ আমরা যে প্রথম পিস্টন বিবেচনা করেছি, প্রথম পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A1। ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় পিস্টনের কথা চিন্তা করি, এই যে দেখো দ্বিতীয় পিস্টনের যে ক্ষেত্রফল আমরা পাবো, দ্বিতীয় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি আমরা বিবেচনা করি A2, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম পিস্টনে যে প্রযুক্ত বল পাবো, আমরা প্রথম পিস্টনের প্রযুক্ত বলের পরিমাণ যদি আমরা বসাই F1, ঠিক আছে? প্রথম পিস্টনের প্রযুক্ত বলের পরিমাণ কত? F1। এবং দ্বিতীয় পিস্টনের যে বল প্রযুক্ত হবে সে বলটা কি হচ্ছে? F2। সে বলটা কত হচ্ছে? F2। আচ্ছা, এখন আমরা এই F2 বলকে হিসাব করব। আমাদের দেখো, যদি আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি যে যদি এখানে আমাদের প্রথম পিস্টনের প্রযুক্ত বলের পরিমাণ F1 হয়, আমরা আগেই দেখেছি যে প্রথম পিস্টনের যে আমাদের ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল যদি A1 হয়, তাহলে আমরা একটু আমাদের যে এবার খাতার দিকে চলে যাই। তাহলে দেখো, খেয়াল করো, আমাদের প্রথম পিস্টনে যে প্রযুক্ত চাপ পাবো, আমরা প্রথম পিস্টনের প্রযুক্ত চাপের পরিমাণ, চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা কি বলেছি? চাপ বলেছি। তাহলে চাপ P = F/A। যেহেতু প্রথম পিস্টন, সেই কারণে চাপের পরিমাণ হইল F1/A1। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা জিনিসটা ভালো করে খেয়াল করো। তাহলে প্রথম পিস্টনে যে চাপের পরিমাণ পেয়েছি আমরা, সেটা F1/A1। এরপরে খেয়াল করে দেখো, আমরা যখন প্রথম পিস্টনে বল প্রয়োগ করছি, প্রথম পিস্টনে দেখো বল প্রয়োগ করেছি, ঠিক এই বলটা গিয়ে কোথায় হচ্ছে? দ্বিতীয় পিস্টনে কার্যকর হচ্ছে। তাহলে দ্বিতীয় পিস্টনের যে প্রযুক্ত বল হচ্ছে, সেই প্রযুক্ত বলটা হলো F2 = PA2। অর্থাৎ প্রথম পিস্টনের চাপ ইন্টু দ্বিতীয় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে P এর মান আমরা জানি, P = F1/A1 আর A2 আছে। সমীকরণটাকে যদি আমরা এখন সরলীকরণ করি, যদি করা হয়, তাহলে দাঁড়ায় F2/F1 × A2/A1। এই যে আমরা নীতিটা পেয়েছি, সাধারণত এটাকে আমরা বল বৃদ্ধিকরণের যে সমীকরণ বা আমরা বল বৃদ্ধিকরণ নীতি, এটার সাহায্যে প্রমাণ করব। তো শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে প্যাসকেলের সূত্র আমরা এখানে পেয়েছি, এখানে বল বৃদ্ধিকরণ নীতি আমি তোমাদের যে দেখানোর চেষ্টা করেছি, এই বল বৃদ্ধিকরণ নীতিটা আসলে আমরা কোথায় ব্যবহার করি, আমাদের কোথায় প্রয়োজন হয়, ব্যবহারিক জীবনে কোথায় কাজে আসে, তোমরা ভালো করে জেনে রাখবে যে প্রত্যেকটা জিনিসই তোমাদের বারবার ক্লাসে আমি বলেছি যে ফিজিক্স শব্দটা গ্রিক শব্দ ফুসিস থেকে এসেছে। ফুসিস কথাটার অর্থ হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ প্রাকৃতিতে যে বিষয়গুলো ঘটছে, যে বিষয়গুলো আমাদের জানা, সেখান থেকেই ফিজিক্স কথাটির উদ্ভব হয়েছে। সুতরাং এমন কোনো ঘটনা এখানে ঘটবে না বা এমন কোনো বিষয় এখানে পাওয়া যাবে না যেটা প্রাকৃতির সাথে সংঘর্ষ নয়, মানে প্রাকৃতির সাথে সংঘর্ষপূর্ণ নয়। আমরা এই পিস্টনের এই চাপকে ব্যবহার করে আমরা যে কাজটা করেছি, অর্থাৎ যে জিনিসটা ইনভেনশন করেছি, সেটা হলো আমরা একটা উন্নত ব্রেকিং সিস্টেমের কাজ করেছি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের যে বাড়িতে বাবার বা কারো বাইক যদি থাকে, বাইকে যে ডিস্ক ব্রেকিং সিস্টেম দেখেছো, এই ডিস্ক ব্রেকিং সিস্টেমটা অবশ্যই কাজ করে প্যাসকেলের এই নীতি অনুসারে, অর্থাৎ F2/F1 A2/A1।
ঠিক আছে, আমরা এই সমীকরণ বা এই নীতিকে ব্যবহার করে ওই ডিস্ক ব্রেকিং সিস্টেমের কাজ করা হয়। তোমরা এটি খুব ভালোভাবে খেয়াল করবে। যদি আমি আশা রাখছি হয়তো তোমরা নবম শ্রেণীর ক্লাসের বিষয়গুলো আরও ভালোভাবে জেনে এসেছো, তো সেখান থেকে তোমরা এই জিনিসগুলো আরও ভালোভাবে অবলম্বন করবে। আচ্ছা, আমরা বলবৃদ্ধিকরণ প্যাসকেলের সূত্রের প্রয়োগ বা কোথায় ব্যবহার হচ্ছে সেটা জানলাম। এবার এই বলবৃদ্ধিকরণ নীতি সম্পর্কিত আরেকটু ইলাবোরেট আলোচনায় তোমাদের আমি নিয়ে যেতে চাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা বলবৃদ্ধিকরণের যে সমীকরণ পেয়েছি, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটু ইকুয়েশন করব। আমাদের এখন যদি আমাদের যে সমীকরণ পেয়েছি, এই সমীকরণে যদি প্রথম পৃষ্ঠের যে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রযুক্ত চাপের পরিমাণ দেওয়া আছে, এখান থেকে আমরা যে কোনো পরিমাণ চাপ, যে পরিমাণ ক্ষেত্রফল, যে কোনো একটার হিসাব আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। তো শিক্ষার্থীরা, আমাদের এই জায়গাতে যে বলবৃদ্ধিকরণ নীতির প্রয়োগ রয়েছে, আমরা সেই প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমাদের এখানে দেখো যে প্রথম যে পিস্টন রয়েছে, সেই প্রথম পিস্টনে আমাদের যে বল, সে বল দেওয়া হয়েছে 10 নিউটন। প্রথম পিস্টনে বল কত দেওয়া হয়েছে? 10 নিউটন দেওয়া হয়েছে। দেখো তাহলে দ্বিতীয় পিস্টনে বলের পরিমাণ কত? যদি প্রথম পিস্টনের ক্ষেত্রফল 5 মিটার স্কোয়ার হয়, অর্থাৎ এখানে দেখো আমাদের যে প্রথম পিস্টন পাওয়া গেছে, সেই পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে 5 মিটার স্কোয়ার। দেখো প্রথম পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে? A1 = 5 মিটার স্কোয়ার। F1 এর পরিমাণ দেওয়া আছে। অবশ্যই দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফলের পরিমাণ দেওয়া থাকবে। দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে A2 = 10 মিটার স্কোয়ার। তাহলে তোমাদের সবসময় একটা কথা বলেছিলাম আমি, তোমাদের মনে আছে অবশ্যই, যে ফিজিক্সের অঙ্ক করার সময় আমরা প্রথমেই অবশ্যই আমরা ডাটাগুলোকে লিখে ফেলে আমাদের যে গাণিতিক যে হিসাব বা যেটা চাইবে, তখন আমরা খুব সহজেই সেখান থেকে বের করতে পারবো আমাদের কোন সূত্রটি প্রয়োজন এবং কোন সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এখান থেকে খুব সহজেই কিছু কাজ করতে পারি। কাজগুলো কীরকম? যে এইখান থেকে দ্বিতীয় পিস্টনে যে প্রযুক্ত বল, F2 এর মান আমরা বের করে ফেলতে পারি। আমরা জানি আমাদের যে ফর্মুলা F2/F1 F2/A1, এখান থেকে যদি আমরা F2 এর মান বের করতে চাই, বাকি যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে যখন বসিয়ে দিলাম, এখান থেকে খুব সহজেই আমরা F2 এর মান বের করে ফেললাম 40 নিউটন। শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এখান থেকে কাজের পরিমাণ বের করে ফেলেছি। আমরা কাজের পরিমাণ বের করার পরে এইখান থেকে এই বলবৃদ্ধিকরণ নীতির সাহায্যে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা সেটাকে বলতে পারি যে বড় পিস্টনে কাজের পরিমাণ ছোট পিস্টনে কাজের সমান। তোমরা তোমাদের বইয়ের সহযোগিতা নিয়ে এই কাজটা করতে পারো। যেমন ধরো, আমি যে বড় পিস্টন পেয়েছি F1, এই বড় পিস্টনে বল প্রয়োগ করা হয়েছে এবং পিস্টনটি L1 দূরত্ব অতিক্রম করেছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই যে পিস্টনটি নিচের দিকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বড় পিস্টনে F1 বল প্রয়োগ করায় যদি বড় পিস্টনটি L1 দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে বড় পিস্টন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ আমরা বের করতে পারবো। ছোট পিস্টন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ আমরা খুব সহজে বের করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা দেখো যে যদি আমাদের ছোট পিস্টনের সম্পাদিত কাজের পরিমাণ আমরা এখন এখান থেকে বের করতে পারি, F1 কাজের পরিমাণ বের করতে গেলে আমাদের কী করতে হবে? কাজ সমান কি জানি? কাজ হচ্ছে দুইটা জিনিসের গুণফল, বল এবং সরণের গুণফল। তাহলে দেখো, আমরা যদি এখন এটা হিসাব করতে চাই যে বড় পিস্টনে বল প্রয়োগ করা হয়েছে F1 পরিমাণ এবং দূরত্ব সরে গেছে L1 পরিমাণ, ছোট পিস্টনে, তাহলে ছোট পিস্টনে আমাদের কাজের পরিমাণ কত হবে? W1 = F1 L1। ঠিক একইভাবে আমরা বড় পিস্টনে কাজের পরিমাণ W2 এর মান বের করব। W2 এর মান বের করেও আমরা দেখাই দিব যে বড় পিস্টনে কাজের পরিমাণ পাবো আমরা F1 L1। অর্থাৎ আমরা বড় পিস্টনে যে পরিমাণ কাজের পরিমাণ পাবো এবং ছোট পিস্টনে সে একই পরিমাণ কাজ হবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের যে গাণিতিক যে
সমাধান করে দেওয়া আছে, তোমরা বইয়ের সহযোগিতা নিয়ে এটা একটু সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। আমরা আমাদের ক্লাসের খুব শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে দলীয় কাজ, যেহেতু আমাদের এখন ক্লাস বন্ধ, শ্রেণীকক্ষ বন্ধ রয়েছে, আমরা সেহেতু দলীয় কাজ করতে পারছি না, তারপরেও তোমাদের কিছু কাজ দিয়ে রাখলাম। কোনো আবদ্ধ তরলের সব দিকে চাপ প্রয়োগ করলে চাপের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো, অথবা বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ ব্যাখ্যা করো। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে রাখবো আমি। মূল্যায়নটা অবশ্যই, যদি আল্লাহ কখনো আমাদের ক্লাসে রাখে, আমরা অবশ্যই মূল্যায়ন করব। আমাদের বাড়ির কাজ দিয়ে রাখছি। বাড়ির কাজ হচ্ছে, বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হয় বলও তত বেশি হয়, কেন ব্যাখ্যা করো। তোমরা এই ছোট্ট অনুধাবনমূলক প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ হিসাবে করে রাখবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই এই ক্রান্তিকালীন সময়ে সুস্থ থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং সেই সাথে তোমাদের জন্য একটি দিক নির্দেশনামূলক আমার একটি গাইডলাইন থাকবে। সেটা হচ্ছে, তোমরা কিন্তু এই সময়গুলোতে কাজে লাগাবে, অর্থাৎ তোমাদের যে এইচএসসি পরীক্ষা সেটা কিন্তু যথাসময়ে এবং সঠিক টাইমেই হবে আশা রাখি ইনশাআল্লাহ। সো তোমাদের যে ড্রিম রয়েছে সেই ড্রিমকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য প্রিপারেশনের কোনো বিকল্প নেই। সো যেখানে যে অবস্থায় যেভাবে আছো, অবশ্যই আমাদের যে ভিডিও ক্লাসগুলো হচ্ছে সেগুলোর সাথে সংযুক্ত থাকবে এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবে। ইনশাআল্লাহ আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।